রোজকার মতো এনটিভির পর্দায় চলে এসেছি, সাথে নিয়ে কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং বন্ধুরা আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব জেজু দ্বীপ সম্পর্কে কিছু তথ্য। জেজু দ্বীপ দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ দ্বীপ। 2007 সালে ইউনেস্কো দ্বীপটিকে বিশ্বের আদি নিদর্শন স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে। ভূতত্ত্ববিদদের মতে প্রায় 20 লাখ বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে জেজু দ্বীপের সৃষ্টি। এর আয়তন 1846 বর্গ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 1150 মিটার। জাহাজ কিংবা বড় কোনো নৌযানে এই দ্বীপে যেতে হয়। জেজু দ্বীপের সর্বোচ্চ পাহাড় হ্যালোসান। এছাড়াও এই দ্বীপে রয়েছে অনেক ছোট বড় পাহাড়, দ্বীপ, দুর্লভ প্রজাতির ডাইসন, বিরল প্রজাতির সাপ ও হনুমান। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন নাট্যকার ও নাট্য নির্দেশক অলোক বসু। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন দাদা? ভালো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ আমাকে ডাকবার জন্য, আমন্ত্রণ জানাবার। আমাদেরও খুব ভালো লাগছে আজকে আমাদের মাঝে আপনাকে পেয়েছি। তো দাদা, কেমন চলছে দিনকাল? এখন নাটক নিয়ে পথ চলা কেমন চলছে? ভালো, খুবই ভালো। এই বছরটা আমি তো বলবো যে খুব বেশি ভালো চলছে, কারণ গত মাসেই আমার একটি নতুন নাটক মঞ্চে এসেছে, অতঃপর মাধব, যেটি পরপর দুটি শো হয়েছে। বিপুল সাড়া পেয়েছি দর্শকদের কাছ থেকে, সে কারণেই বলছি যে অনেক ভালো আছি। তো এটা তো মেঠোপথ থিয়েটারের প্রথম প্রযোজনা ছিল। মেঠোপথ থিয়েটার। তো আপনি বলছিলেন যে খুব সাড়া পেয়েছেন দর্শকদের কাছে, একদম উদ্বোধনী প্রদর্শনীতেই নিশ্চয়ই সেটা। হ্যাঁ, সেটা আমি বলি। গত মাস জুন মাসের 2 তারিখে ছিল এটির উদ্বোধনী প্রদর্শনী। তো সেই প্রদর্শনীতে, আমাদের উদ্বোধনী প্রদর্শনী এক ধরনের ভয় থাকে, আশঙ্কা থাকে, আমরা মানে সাংঘাতিক রকম ভাবে টেনশন থাকি যে কি হবে, কি হতে যাচ্ছে। আর এই কাজটিও একটু অন্যরকম কাজ, সে ব্যাপারে পরে বলছি। যাই হোক, ছোট্টখাটো আনুষ্ঠানিকতা ছিল শুরুতে, তারপরে নাটকটি চলল। 1 ঘন্টা 5 মিনিটের নাটক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই, মানে ছোট্ট যে আনুষ্ঠানিকতা আলোচনা অনুষ্ঠান চলছিল, তার মধ্যে দেখি যে মানে দর্শককে জায়গা দেয়া যাচ্ছে না। টিকিট কেটে এসে তারা দাঁড়িয়ে আছে, নাটক শুরু হয়ে গেছে। হয় না যে আমি টিকিট কেটেছি, আমাকে বসার জায়গা দিচ্ছেন না কেন। দেখছি যে বসার জায়গা না পেয়ে তারা টিকিটটি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের চেষ্টা ছিল যে কত তাড়াতাড়ি তাকে বসিয়ে দিতে পারি, কিন্তু কোথায় বসাবো, জায়গা ছিল না। এবং সেদিন তারা দাঁড়িয়ে দেখেছেন, সেই সব দর্শকদের প্রতি আমার প্রণতি, যে তারা এত ধৈর্য ধরে নাটকটি দেখেছেন এবং পুরোটা সময় নাটকটি দেখেছেন। একজন দর্শকও বেরিয়ে যাননি, এবং সেদিন অনেকেই টিকিট না পেয়ে চলে গেছেন, দেখতে পারেননি। এবং তার পরের দিন 3 তারিখে 3 জুন আরেকটি শো ছিল, যার কোনো প্রচারণা ছিল না, পত্রিকায়ও আমরা বিজ্ঞাপন দিতে পারিনি, কিন্তু সেই সত্ত্বেও সেই সব লোকজন চলে এসছেন। এবং অনেক গুণী বাংলাদেশের নাটকের যদি রথী মহারথীদের কথা বলি, রামেন্দু মজুমদার, মামুনুর রশিদ, অধ্যাপক আব্দুস সেলিম, ডক্টর ইনামুল হক, তবিবুল ইসলাম বাবু, মাসুম রেজা, অনন্ত হীরা, এরকম প্রচুর, আমি কত নাম বলবো, সবাই নাটকটি দেখেছেন এবং দেখার পরে তারা সাংঘাতিক রকমভাবে প্রশংসা করেছেন নাটকটি নিয়ে। দারুণ ব্যাপার। তো এই যে অতঃপর মাধব নিয়ে যেহেতু কথা হচ্ছিল, তো এই বিশেষ চরিত্রটি রবীন্দ্রনাথের, এটি চুজ করার কারণটা কি? আচ্ছা, এটি একটি মজার ব্যাপার আছে, বলি। এটা 2011 সাল ছিল রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী। তো সেবার একটি হলো, পশ্চিমবঙ্গ সরকার একটি প্রকল্প নিল যে বাংলাদেশ থেকে 10 জন নাট্যকার এবং পশ্চিমবঙ্গের 10 জন নাট্যকার, তাদের একটি রেসিডেন্স কর্মশালা হবে শান্তিনিকেতনে। তো বাংলাদেশের শিল্পকলা একাডেমি তারা এটা অ্যানাউন্স করলো। তো আমরা অনেকেই গেছি, অনেকেই যাওয়ার মধ্যে সেখান থেকে 10 জনকে নির্বাচন করা হলো। আমাদেরকে 10 জনকে পাঠানো হলো শান্তিনিকেতনে। ওখানকার 10 জন, ওখানে প্রশিক্ষক যারা ছিলেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে ছিলেন মনোজ মিত্র, বিখ্যাত নাট্যকার, সৈয়দ শামসুল হক, সম্প্রতি প্রয়াত, মামুনুর রশিদ, রামেন্দু মজুমদার, ওখানে ছিলেন বিভাস চক্রবর্তী, চন্দন সেন, এইরকম সব বড় বড়, শাওলি মিত্র, এরা সব, দেবাশিস মজুমদার, এরা সব ছিলেন।
তো এই 10টি দিন আমাদের সাংঘাতিক রকম একটা অন্যরকম দিন। আমাদের প্রতিদিন সকাল 6টায় ঘুম ভাঙতো, এক ধরনের মেডিটেশনের মধ্য দিয়ে আমাদের শুরু হতো, রবীন্দ্রসঙ্গীত, কবিতা, রবীন্দ্রনাথ দর্শন এইসবের মধ্য দিয়ে শুরু হতো, আর আমাদের শেষ হতো রাত 10টা পর্যন্ত। এর মধ্যে দুবেলা 3 বেলা খাওয়ার জন্য আমরা একটু বিশ্রাম পেতাম। তখন আমাদের যে কাজটি ছিল, আমাদের প্রকল্পটি এরকম ছিল যে রবীন্দ্র সাহিত্যের নাট্যায়ন। তো নানাজন উপন্যাস থেকে কাজ করেছে, গল্প থেকে কাজ করেছে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। আমি একটা কবিতা নিলাম, এবং আমি সবসময় চাই যে জিনিসটি মানুষ কখনো দেখেনি, জানেনি, এরকম একটা জায়গা যদি খুঁজে পাই। কেউ দেখেনি, কেউ জানেনি তা তো না, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যে ঘটনাটি হয়। তা আমি কবিতাটা বাচ্চাদের কবিতা, ছড়ার ছবিতে মাধো নাম, খুবই মজার একটি কবিতা। একটা ছেলে, তার দুরন্ত শৈশব, সেই দুরন্ত শৈশবটা বিঘ্নিত হয়ে যায় তার বাবার কারণে। তার বাবা ছিল আর একজনের বাড়ির কর্মকার, তার ছেলে আর এই ছেলে সমবয়সী, তাদের মধ্যে একটা ঝগড়া হয়। সেই ঝগড়ার প্রেক্ষিতে ছেলেটিকে পিটানো হবে বলে, বাজারের মধ্যে ওই জমিদারের ছেলে পিটাবে বলে তার মা তাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। মায়ের স্নেহ, যে না, মা সহ্য করতে পারবে না যে একটা মানুষ তাকে বাজারের মধ্যে পিটাবে এত মানুষের সামনে। মা এটা সহ্য করবে না, ওকে বলে তুমি বাড়ির থেকে বেরিয়ে যাও। সেই চরিত্রটা বাড়ি পালানো একটা ছেলে, সে পরে একটা পাটকলে কাজ যায়, তারপর নানা জীবনের উত্থান পতন, নানা ঘটনার পরে একটা সময় গিয়ে তার রিয়েলাইজেশন হয় যে তার ভিটে মাটি বলে একটা ব্যাপার আছে, বাবা মা বেঁচে নেই, সেই ভিটে মাটিতে যাবে। এই চরিত্রটি আমার কাছে খুব অদ্ভুত লাগলো। আমরা আরো কথা বলবো দাদা, একজন বন্ধু অপেক্ষা করছে, তার সাথে কথা বলি। হ্যালো 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 হ্যালো, কে বলছো? আমার নাম নূরসিরা ফ্রিডম। কেমন আছো বন্ধু? ভালো। বন্ধু কোন ক্লাসে পড়ছো? 6 ক্লাস 6 এ। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে তোমাকে তাহলে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতেছে পাকিস্তান। বলতে হবে ফাইনাল সহ কয়টি ম্যাচ জিতেছে? অপশন ক 4টি, অপশন খ 5টি, অপশন গ 6টি। ফাইনাল সহ 5টি। আরেকবার বলো। 5টি। অপশন খ 5টি নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক 4টি। তো দাদা আবার আপনার কাছে পিছি আরেকজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? ফারজান আপু। কেমন আছো বন্ধু? জি আপু ভালো, তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 8। ক্লাস 8। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? আপনি বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। বাংলার মুখ থেকে তাহলে আমাদের বন্ধুকে প্রথম প্রশ্ন করি। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? অপশন ক ভৈরব, অপশন খ দেওয়ানগঞ্জ, অপশন গ আজমিরিগঞ্জ। আপনি অপশন ক ভৈরব। অপশন ক ভৈরব নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ আজমিরিগঞ্জ। তো চরিত্রটি নিয়ে, তো এই চরিত্রের যে গল্পগুলো বলছিলেন, মাথা তৈরির পিছনের যে ব্যাপারটি, তো ওই চরিত্রটি আমার ভালো লেগে গেল। তখন আমি খুঁজতে লাগলাম, অনেক বই পড়েছি, অনেকগুলো পড়ার পরে একটা জায়গা পেলাম, সেটা খুবই অদ্ভুত লাগলো আমার কাছে এবং ভালো লাগলো। সেটা হলো পাটকল। জি জি, পাটকল শ্রমিকদের একটা আন্দোলন ছিল। আচ্ছা, সেটা হলো 1920-30-এর দশক জুড়ে সারা বাংলাদেশে। সেই শ্রমিকদের যে অবর্ণনীয় যে জীবনযাপন, তাদের যে কষ্ট দুঃখ, সেই ক্ষেত্রে এগিয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তখন যুক্ত বাংলা, তার মুখ্যমন্ত্রী একে ফজলুল হক, শেরে বাংলা যাকে আমরা বলি, তার কাছে তিনি আবেদন জানিয়েছিলেন, বিবৃতি দিয়েছিলেন। এই বিষয়টা আমার কাছে সাংঘাতিক রকম ভালো লাগলো। রবীন্দ্রনাথকে আমরা জমিদারের ছেলে বলি, সম্ভ্রান্ত বলি, বুর্জোয়া বলি, আমরা সাধারণ মানুষ হিসাবে রবীন্দ্রনাথকে নিতে পারি না। কিন্তু রবীন্দ্রনাথ যে সাধারণ মানুষের কত কাছের ছিলেন, সেটা তার যে জমিদারি ছিল সেখানে তার প্রজাদের সঙ্গে তার যে সম্পর্ক, সেটার থেকে আমরা জানতে পারি। এবং এই জিনিসটি আমাকে সাংঘাতিক রকম, যে শিল্প বিপ্লব যে একটা জায়গা তৈরি হচ্ছিল, তাতেও যে রবীন্দ্রনাথের একটা ভূমিকা আছে। তিনি এই যে শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়ালেন, এই জিনিসটাকে আমি ভাবলাম যে এটিই হতে পারে আমার নাটকের বিষয়বস্তু। মাধুর ওই ব্যাপারটা, বহেমিয়ান ব্যাপার এবং এই যে দেশপ্রেম, তার সঙ্গে এই জিনিসটাকে যুক্ত করে অতঃপর মাধুরটি হয়েছে। এবং এই অতঃপর মাধুর প্রদর্শনী আছে এই মাসেরই 16 তারিখ এবং 17 তারিখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির
স্টুডিও আশা থিয়েটার করছি হবে। আমাদের বন্ধুরা এবং অন্যান্য দর্শকরা অবশ্যই উপস্থিত নিশ্চয়ই, থাকবেন। নিশ্চয়ই। তো এই মাধো চরিত্রটিকে নিয়ে আবার আমি আরেকটা প্রশ্ন করছি যে আপনার একটি চিত্রনাট্যে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে, শিশুতোষ চলচ্চিত্র, হ্যাঁ। সেটার নামও ছিল মাধো। হ্যাঁ। তো সেই চলচ্চিত্রটা ছোটদের জন্য নির্মাণ, আর এই নাটকটি তো বড়দের জন্য। এটি মাধো নিয়ে একটা সিকুয়াল চলছে। চলচ্চিত্রটি হলো শিশুতোষ চলচ্চিত্র, সেটি হলো বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি অনুদান ছিল। সেটি নির্দেশক চলচ্চিত্রকার সুমনা সিদ্দিকী, তিনি আমাকে বললেন যে আমি এটির জন্য অ্যাপ্লাই করতে চাই, একটি পাণ্ডুলিপি চাই আমি। তখন আমি ভাবলাম যে মাধুর এই শৈশবটা আমি ধরি না কেন। শৈশবটা তো একটা অসাধারণ শৈশব, এরকম শৈশব আমরা সবাই স্বপ্নে দেখি, আমারও ছিল, হয়তো এত হতে পারিনি, সেটা আমার মধ্যে কষ্ট দুঃখটা আছে। তা আমি সেটি একটি চিত্রনাট্য করে দিলাম এবং কোনো রকম সংশোধনী ছাড়া সেই চিত্রনাট্য বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় তারা মনোনয়ন দিল এবং অনুদান পেল। তারপরে এই চলচ্চিত্রটি তৈরি হয়ে গেল এবং এই চলচ্চিত্রের একজন পারফর্মার নাজনীন চুমকি, যেটি মাধুর মা চরিত্রে অভিনয় করেছেন, অসাধারণ অভিনেত্রী। আমি তার অভিনয়ে মুগ্ধ এবং এই ক্ষেত্রে মা হিসেবে তিনি যা করেছেন সেই চলচ্চিত্রটিতে, সেটি দেখে আমি মুগ্ধ। তো উনি তখন থেকেই খুব আমার স্ক্রিপ্টের তিনি খুব প্রশংসা করেন। এই গত সপ্তাহে অন্য একটি চ্যানেল থেকে তাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে একটি টেলিফিল্ম করার জন্য চুমকিকে। নাজনীন, আমরা গল্পটা শুনবো, একটা বন্ধু অপেক্ষা করছে। আচ্ছা শুনে নেই। হ্যাঁ, হ্যালো আপু, আমি নাবিল। কেমন আছেন নাবিল? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধু, কোন ক্লাসে পড়ছো তুমি? আপু আমি ক্লাস 8। ক্লাস 8-এ পড়ছো। নাবিল, এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করবো? আপু খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে আমাদের বন্ধু নাবিলকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। বলতে হবে এখন পর্যন্ত মোট কতবার শিরোপা জিতেছে? অপশন ক 10 বার, অপশন খ 11 বার, অপশন গ 12 বার। আপু অপশন গ 12 বার। অপশন গ 12 বার নিলাম এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, 2013 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কে? অপশন ক শিখর ধাওয়ান, অপশন খ রবীন্দ্র জাদেজা, অপশন গ মহেন্দ্র সিং ধোনি। আপু অপশন গ মহেন্দ্র সিং ধোনি। অপশন গ মহেন্দ্র সিং ধোনি নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক শিখর ধাওয়ান। এবং সেই সাথে আজকের মতো খেলার মাঠ বিভাগটি শেষ হচ্ছে। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো আপু। হ্যালো, কে বলছো? আমি বর্ষা। কেমন আছো বর্ষা? এই তো আপু ভালো, তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। বর্ষা কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়ছো। এখন বলো বর্ষা, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। বাংলার মুখ থেকে বর্ষাকে তাহলে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ কবে প্রথমবারের মতো সাবমেরিন যুগে প্রবেশ করে? অপশন ক 12 ফেব্রুয়ারি 2017, অপশন খ 12 মার্চ 2017, অপশন ক 12 এপ্রিল 2017। ছটপট বলতে হবে, সময় চলে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি 2017। অপশন ক 12 ফেব্রুয়ারি 2017 নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ 12 মার্চ 2017। এবং সেই সাথে আজকের মতো বাংলার মুখ বিভাগটিও শেষ হচ্ছে। তো দাদা, আবার আপনার কাছে ফিরছি। আপনি বলছিলেন একটা নতুন টেলিফিল্মের কথা। হ্যাঁ, সেটি বললাম যে চুমকিকে যখন একটি টেলিভিশন চ্যানেল থেকে অ্যাসাইন করা হলো যে বাচ্চাদের জন্য একটি কাজ করতে হবে, সে প্রথমেই আমাকে ফোন দিল, দাদা আপনি কোথায় আছেন, আমি আসছি, আমাকে একটা কাজ করে দিতে হবে। তো সেটিও একটি শিশু তো একটি কাজ হবে বলে বিশ্বাস করি। তো যাই হোক, মাধুর কথা বলছিলাম, মাধুর চলচ্চিত্র। তো সেখানে সুমনা সিদ্দিকীর নেতৃত্বে একটা বিশাল টিম কাজ করেছে, প্রচুর ছেলে মেয়েরা কাজ করেছে এবং ওরা খুব এত আন্তরিকতার সাথে কাজ করেছে। এবং এই ফিল্মটা করতে গিয়ে তিনি আর্থিক দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ শুটিংয়ে গেছেন, দিনের পর দিন বসে আছেন, অঝোর বৃষ্টিতে হতে পারছে না। এবং সেই সব ছোট ছোট শিশু যারা পারফর্মার, তারা বলছে যে আপু, আন্টি, আমরা যদি না নিই, রেমুনারেশন না নিই, কিন্তু বলছি না সেটা আমি দেখবো। আমাদের ওরা বুঝতে পারছে যে এত ঢাকার বাইরে গিয়ে
হোটেলে থেকে দিনের পর দিন করছে। তো সেটিও আমাদের জন্য আরেকটি চমৎকার ব্যাপার ছিল যে শিশুদের সঙ্গে সময় কাটানো, সেটি একটা বিষয়। আর এই মাধুর বললাম যে শিশুদের ব্যাপারে নিয়ে কাজ করতে আমারও ভাল লাগে। আসলে শিশুদের জগৎটাই অন্যরকম। আমরা সেই বয়সটা পেরিয়ে আসছি, এখন আমরা ফিল করি যে আহা ওই সময়টা যদি ফিরে যেতে পারতাম। এবং আমাদের যারা আমাদের সংস্কৃতির ক্ষেত্রে বা দেশের নীতি নির্ধারক যারা আছেন তাদের প্রতিও আমার অনুরোধ থাকবে যে শিশুদের ব্যাপারটা খুব বেশি করে গুরুত্ব দেওয়া উচিত। কারণ আজকে যে আমাদের দেশের যে সংকটগুলো, জঙ্গিবাদ কিংবা মাদক কিংবা অন্য যেসব, এই শিশুরা যদি ছোটবেলা থেকেই তারা চমৎকার একটি সাংস্কৃতিক পরিবেশের মধ্যে যদি বড় হতে পারে তাহলে কিন্তু তারা অনেক অনেক ভালো করবে এবং যেটা দেশের জন্য মানে সেটা অনেক সুফল বয়ে আনবে। তোমাদের সাথে আছি আমি এশা এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি নাট্যকার ও নাট্য নির্দেশক অলোক বসুর সঙ্গে। আমরা আরো কথা বলবো, তবে একজন বন্ধু ফোন করেছে ছবির গ্যালারি খেলার জন্য, তার সঙ্গে কথা বলে নেই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমার নাম নুসাইবা নাওয়াল। নুসাইবা, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। নুসাইবার সাথে অনেকদিন পর কথা হচ্ছে। তো নুসাইবা, তুমি নিশ্চয়ই জানো এখন তোমার জন্য রয়েছে ছবির গ্যালারি। স্ক্রিনে দেখানো ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটি হচ্ছে, বিখ্যাত এই নোবেল জয়ী ও লাতিন আমেরিকার লেখকের নাম বলো। অপশন ক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, অপশন খ হোমার, অপশন ক ম্যাক্সিম গোর্কি। ঝটপট বলতে হবে। ক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। অপশন ক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ নিলাম এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, ছবির এই আশ্রমটির নাম বলো। অপশন ক সবরমতী আশ্রম, অপশন খ গুরুকুল আশ্রম, অপশন গ দীপ্ত সখা আশ্রম। ঝটপট বলতে হবে এটা। খ গুরুকুল আশ্রম। অপশন খ গুরুকুল আশ্রম নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক সবরমতী আশ্রম। এটি গুজরাটে গান্ধীর বাড়ি ছিল। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু, আমি নিহা বলতেছি নোয়াখালী থেকে। বন্ধু, তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফেলো এবং বলো কেমন আছো তুমি? হ্যাঁ আপু, ভালো আছি। কোন ক্লাসে পড়ছো? আমিও খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ছো তুমি? আমি এবার ক্লাস 10 এ। ক্লাস 10 এ, ঠিক আছে। এখন ঝটপট বলে ফেলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব। বাংলার মুখ। বাংলার মুখ তো শেষ হয়ে গেছে আজকের মতো। গুণীজনের বাণী। গুণীজনের বাণী, ঠিক আছে। গুণীজনের বাণী থেকে তোমাকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, যে বই পড়ে না তার মর্যাদা বোধ জন্মায় না, কার উক্তি এটি? অপশন ক আল্লামা ইকবাল, অপশন খ ম্যাক্সিম গোর্কি, অপশন গ পিয়ারসন স্মিথ। অপশন গ অপশন গ পিয়ারসন স্মিথ নিলাম এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, যে কোনো ক্ষেত্রেই খ্যাতি আসতে পারে যদি প্রতিভা, উৎসাহ ও একাগ্রতা থাকে, কে বলেছেন? অপশন ক অন্নদা শঙ্কর রায়, অপশন খ সমরেশ বসু, অপশন গ ডক্টর আহমদ শরীফ। অপশন গ আহমদ শরীফ। অপশন গ ডক্টর আহমদ শরীফ নিলাম, কিন্তু উত্তরটি হলো না আপু। সঠিক উত্তর ছিল অপশন ক অন্নদা শঙ্কর রায়। তো দাদা, আবার আপনার কাছে ফিরছি। আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে শিশুদের নিয়ে কাজ করতে আপনার খুব ভালো লাগে এবং অবশ্যই অনেক কাজ করা উচিত। তো সেই প্রসঙ্গেই আমি একটু আনতে চাচ্ছি যে বরিশাল শিশু থিয়েটার, তাদের সাথে আপনার বেশ কিছু কাজ রয়েছে। হ্যাঁ, দুটি কাজ আমি করেছি ওদের সঙ্গে। তোতা কাহিনী রবীন্দ্রনাথের, আরেকটি এবং বীরপুরুষ কবিতাটাকে একটু ভেঙে অন্যরকম করে করেছি, যার মধ্যে দেশ, মা হলো দেশ আর খোকা হলো আজকের প্রজন্ম, এভাবে করে। এবং দুটো নাটকই খুব সফল নাটক হয়েছিল। এটি নিয়ে তারা ক্রোয়েশিয়া, দিল্লি, মস্কো বিভিন্ন জায়গায় ফেস্টিভ্যালে অংশ নিয়েছে। এই দুটি কাজ শিশুদের জন্য আমার করা হয়েছিল। তো এবার একটু নাট্যধারার প্রসঙ্গে আসি। তো প্রায় 25 বছর হয়ে গেছে নাট্যধারা, আপনি শুরু থেকেই আছেন এখানে। তো আপনার অনেক রচনা এবং নির্দেশনা অনেকগুলো উল্লেখযোগ্য নাটক রয়েছে। তো সেগুলো নিয়ে যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। হ্যাঁ, সেটি হলো যে আমি যদি একটু বলি নাট্যধারার নাটকগুলোর মধ্যে আমার লেখা নাটকগুলোর কথা যদি বলি, ঘরামি, এটি মুক্তিযুদ্ধের উপরে একটু ভিন্নতর প্রেক্ষাপটে আমি যে বিষয়গুলোই দেখতে চাই একটু অন্যরকম দেখি। মুক্তিযুদ্ধ তো একজন এসে আর্মস নিয়ে যুদ্ধ করছে, এইখানে হলো ঘরামি সম্প্রদায় যারা কাঠ দিয়ে ঘর বানায়, হ্যাঁ, ঘর ছায়, তারা কিভাবে মুক্তিযুদ্ধে অস্ত্র বানিয়েছে, যুদ্ধে গেছে সাধারণ মানুষ, হ্যাঁ, সেই ব্যাপারটি আমি নিয়ে আসছিলাম। এটি বরিশাল অঞ্চলের আমার বাড়ি, সেইখানকারই একটা
জায়গা থেকে আমি অনুপ্রাণিত হয়ে নাটকটি লিখি। এরপরে আমার আরও কিছু নাটক আছে সেখানে স্টেজেই, যেমন অতীশ দীপঙ্কর সপর্যা। জানেন আপনারা সবাই যে অতীশ দীপঙ্কর বাঙালি পণ্ডিত, যিনি সারা বিশ্ব জয় করেছিলেন, তাকে সারা বিশ্বের মানুষ চেনে। আজকে থেকে 1000 বছর আগের ঘটনা। সেই অতীশ দীপঙ্করকে নিয়ে আমি একটি নাটক করেছি, সেটির অসংখ্য প্রদর্শনী হয়েছে এবং সেটি সাংঘাতিক রকমভাবে অ্যাপ্রিসিয়েট করেছে যারা দর্শক দেখেছে, সমঝদার দর্শক, একটু পণ্ডিত দর্শক যারা তারা করেছেন। এবং অশ্বমেধ যজ্ঞ, এটি আমার আরেকটি নাটক, রামায়ণ মিথ নিয়ে করেছি, কিন্তু আজকের নারীর জায়গাটিকে আমি সেটি দেখানোর চেষ্টা করেছি, যে নারীবাদী জায়গার থেকে যে সীতার প্রতি যে অসম্মান, যে অশ্রদ্ধা, তার প্রতি যে অন্যায্য ব্যাপারগুলো ঘটেছিল তার স্বামী রাম কিংবা তার পরিবারের পক্ষ থেকে, সেই ব্যাপারগুলোকে আমি দেখিয়েছি যে আজকের প্রেক্ষাপটে সেটি কিভাবে একই রকম ঘটনা ঘটে যাচ্ছে। এটি আমার লেখা নাটকগুলো। ডিরেকশনের মধ্যে তো শুরু হয়েছিল মেঘ দিয়ে, চাঁদের অমাবস্যা, এগুলো অতীশ দীপঙ্কর সপর্যা আমারই ডিরেকশন, এগুলো আমি করেছি। এর বাইরে আমি আমার নিজের দলের বাইরে আরেকটি দল নাট্যজন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, তৈবুর ইসলাম বাবু ভাই, তিনি আমাকে ধরে নিয়ে অনেকগুলো কাজ করিয়েছেন। হ্যাঁ, তার মধ্যে আমার যদি বলি, মঞ্চে প্রথম যে নাটকটি আমাকে খ্যাতি দিয়েছে, তেভাগার পালা, এই নাটকটি আমার লেখা, চিত্রলেখা গুহ নির্দেশনা দিয়েছিলেন এবং এটি দেশের বাইরে অনেকগুলো শো হয়েছে। আমার সৌভাগ্য এই নাটকটি ইলামিত্র তার জীবত দশায় দেখে গেছে, তেভাগ আন্দোলনে, যে তেভাগ আন্দোলনের নেত্রী হলেন ইলামিত্র, তিনি দেখেছেন এবং এটির আরেকটি প্রদর্শনীতে আরেকজন তেভাগ আন্দোলনের কর্মী এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তী, তিনি নাটকটি দেখে আমাকে জড়িয়ে ধরে বলেছে, এ তো এক শিশু, ও কি করে এই নাটক লিখলো। হ্যাঁ, উনি তখন বেশ প্রাজ্ঞ রাজনীতিবিদ এবং একজন বিখ্যাত মানুষ, আর আমি একেবারেই তখন, আজকে থেকে 20 বছর আগে, তখন মাথায় অনেক চুল টুল ছিল, সে কারণেই সেটা বলবো একটা উল্লেখযোগ্য ঘটনা। ওরা আরও একটি নাটক করেছে, শুধু একাকী, তারপরে আরো একটি নাটক করেছে তারা আমার, সেটা হলো অন্য গাজীর অন্য কিস্সা। এরকম অনেকগুলো কাজই আসলে করা হচ্ছে এবং আশা করছি আপনার হাত ধরে আরো দারুণ দারুণ আরো অনেক উল্লেখযোগ্য কাজ আমরা পাবো। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার সকল কাজের জন্য এবং সামনে যা যা পরিকল্পনা রয়েছে সবকিছুর জন্য অনেক শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভি কে কর্তৃপক্ষকে আমাকে এখানে আসবার, কথা বলবার সুযোগ দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং সবচেয়ে বড় কৃতজ্ঞতা হলো যারা দেখছেন আজকের অনুষ্ঠান, তাদের প্রতি। সবাই ভালো থাকবে। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো।